অভাবের জন্য কোনো নারী কখনো সংসার ত্যাগ করে না, তার আচরণের জন্য যায়। একটা মেয়ের সাথে অনেক রাতের কথা বললে তার একটা উত্তেজনা কাজ করে, ওই মোমেন্টে ও আমার কাছে আসে, স্বাভাবিক অবস্থায় না। তখন 2-4 দিন আমি এটা দেখার পরে আমি আর ওটা মেনে নিব না, তো যে এটা তোমাকে তুলে দিয়েছে, তুমি তাকে দিয়ে এটা ক্লিন করাও, বাট আমি না। সম্পত্তির ভাগ সবাইকে দেওয়া যায়, হাজবেন্ডের ভাগ কাউকে দেওয়া যায় না। আমাকে নিয়ে থানায়ও কমপ্লেন করেছে, আমার শ্বশুরকে নিয়ে, যে আমার শ্বশুরের সাথে নাকি আমার অ্যাফেয়ার আছে। সুখ আর শান্তি বলে যে একটা জিনিস, ওইটা আমি কখনো পাইনি ছোটবেলা থেকে। এখন আমি একাকিত্বে ভুগি, এমন কোনো দিন নাই যে আমার কান্না ছাড়া দিন যায়। মেয়ে হয়েছে বলে ওরা মানে এটা নিতে পারতেছে না যে বাসার সবার ছেলে, ওর কেন মেয়ে হয়েছে। ইভেন আমার শাশুড়ি কোলে পর্যন্ত নিত না। আমি ওকে রান্নাঘরে হচ্ছে সাইডে, ফ্লোরে এক সাইডে কিছু দিয়ে কাঁথা পেরে শুয়ে দেন আমি কাটাকাটি করে রান্না করতাম। হাজব্যান্ড ওয়াইফ থাকি, কারোর সাথে অ্যাফেয়ারে জড়াই, এই জিনিসটা তো আমরা হাইড করি। কখনো এই জিনিসটা হাইড করতো না। আজকে আমি এই মেয়ের সাথে গিয়েছি বা এর সাথে গিয়ে আমি এই কাজ করেছি, মানে এটা জাস্ট আমি মানে লিটারলি নিতে পারতেছিলাম না। আমি যখন ফোন দিয়ে বলতাম যে বাসায় চাউন নাই, ও আর 5 দিন ফোন ধরতো না। বাচ্চা নিয়ে কি খাবো? আমার ওই কথাগুলো শুনে আমার চোখের পানিতে মানে কোন শরীরের পাতা ভিজে যাচ্ছিল। আমি বোঝানোর মতো ভাষা নাই যে আমার ভিতরে চলতেছে কি। এখনো আমার বাবা, আমার ছেলে বাবার জন্য কিন্তু অস্থির, সে কখনো খবর নেয় না। একটা দিন রাত্রে আমার সাথে ঝামেলা হয়েছে, আমাকে আর বাসায় ঢুকতে দেয়নি, মানে কেচে গেটের বাইরে রেখেছে। আমার মেয়ে অজস্রে কান্না করছে যে আমাকে ভিতরে নাও, আমাকে ভিতরে নাও। যখন ওই বাসা থেকে চলে আসি তখন মেয়েটাকে রেখে আসছিলাম, বাট আমি মেয়েকে রেখে এসে আমি আর থাকতে পারছিলাম না। মানে আমার নারী ছিঁড়া ধন আমি রেখে এসছি, মানে কতটা ভালোবাসার টানের কাছে আসছি। এটা যদি সে না বোঝে তাহলে তো মানে এত বড় স্যাক্রিফাইস করাটা, এটা না বোঝাটা আমার কাছে মনে হয় যে আমার একটা সিভি তৈরি করা দরকার, যাতে আমি নিজের খরচটা অ্যাটলিস্ট চালাতে পারি। আমার সাথে হয়েছে। আপনি একদম শুরুটা থেকে বলেন, আপনার বিয়ে হলো কেমন করে? আমার বিয়েটা হয়েছে, আমি যেহেতু আমার বাবা মার কাছে মানুষ হইনি, যেহেতু আমার বাবা নেই, সেক্ষেত্রে আমার মায়ের আমার ইয়াটা হচ্ছে ভরণ পোষণ করতে একটু, আমরা যেহেতু 3 ভাই বোন, আমরা 2 বোন 1 ভাই, আমি হচ্ছে মেজো, বোন বড়, ভাই ছোট, তো আম্মা এটা ক্যারি করতে পারছিল না। দেন আমার বড় আন্টি যেটা আছে, ওনার আবার বাচ্চা হতো না, তো এই জন্য বললো যে ঝামেলা চলতেছিল। বাট এটা আমি ফ্যামিলিকেও বলতে পারতেছিলাম না, ইভেন আমার শ্বশুর শাশুড়িকে বলতে মানে পারতেছিলাম না যে অ্যাকচুয়ালি ও এই কাজগুলো করতেছে। তো আমি নিজে নিজে খুব কান্না করতাম তখন। তো ওই সময় দেখা যেতেছে যে ও এর সাথে কানেক্টেড, ওর সাথে কানেক্টেড, বাট ওই বিষয়গুলো আমি নিতে পারতেছিলাম না। আমি খুবই কান্নাকাটি করতাম। ইভেন আমরা যখন এই যে হাজব্যান্ড ওয়াইফ থাকি, কারোর সাথে অ্যাফেয়ারে জড়াই, এই জিনিসটা তো আমরা হাইড করি, বাট সে কখনো এই জিনিসটা হাইড করতো না। মাঝে মধ্যে আমার কাছে মনে হতো এটা সাইকো নাকি, মানে এরকম কিছু একটা মনে হতো। কিরকম? মানে সে এসে বলতো আপনাকে? এসে বলতো যে কি বলতো? আজকে আমি এই মেয়ের সাথে গিয়েছি বা এর সাথে গিয়ে আমি এই কাজ করেছি। মানে এটা জাস্ট আমি মানে লিটারলি নিতে পারতেছিলাম না, এরকম ব্যাপার। মানে আমি নামাজ পড়ে কনসেপ্ট পড়তেছি, মানে আমার পাশে এসে বসলো, বসে আমাকে বলতেছে যে আজকে আমি কোথায় গিয়েছিলাম জানো? বললাম কোথায়? তো আমাকে বলতেছে আমি আজকে ওদের বাসায় গিয়েছিলাম। তো তারপর আর কি এই কথাগুলো আমাকে বললো যে তার সাথে আমার খুবই ভালো আন্ডারস্ট্যান্ডিং, তার মা আমাকে খুব পছন্দ করে। আমি রুমে গেলাম, আমাকে রুমে সব খাবার দাবার সব কিছু দিয়ে আসলো। মানে আমি চিন্তা করলাম তার মাও কীরকম, যে একজন মেয়েকে একজন ছেলের কাছে কীভাবে ছেড়ে দিয়ে আসে। তো সেখানে হচ্ছে আমার ওই কথাগুলো শুনে আমার চোখের পানিতে মানে কোনো শরীরের পাতা ভিজে যাচ্ছিল। মানে আমি বোঝানোর মতো ভাষা নাই যে আমার ভিতরে চলতেছে কি। তো এইগুলোর বিষয়ে আমি যখন কিছু বলতাম তখন আমাকে খুব মারধর করতো, মারধর করতো। ইভেন হাতের যেটা পেতো সেটাই, যেমন এই যে আমার এই যে কাটার দাগ, এগুলো কিন্তু কয়েলের স্ট্যান্ড দিয়ে কাটা, মানে এমনি নর্মালি ভাবে কাটিনি। তারপরেও মানে এ হাতে এই যে এগুলো, এইখানে হচ্ছে পোড়ার দাগ ছিল, হালকা মিশে গেছে, এরকম ছিল। তারপরে একটা দিন রাত্রে আমার সাথে ঝামেলা হয়েছে, আমাকে আর বাসায় ঢুকতে দেয়নি, মানে কেচে গেটের বাইরে রেখেছে। আমার মেয়ে অজস্রে কান্না করছে যে আমাকে ভিতরে নাও, আমাকে ভিতরে নাও। কিন্তু আমার শাশুড়ি আবার একটু ইয়া ছিল, মানে ওই মাইন্ডেড ছিল, কিন্তু শ্বশুরটা খুব ভালো ছিল, খুব ভালোবাসতো আমাকে। তো আমি সারা রাত আমি কেচে গেটের বাইরেই ছিলাম, মানে আমাকে রুমে নেয়নি।
তো তারপর আমারে ফোন দিয়ে বললাম যে তুমি কি আমাকে মারতে চাও নাকি বাঁচাতে চাও? তো বললো যে আচ্ছা সব কিছু গুছিয়ে নিয়ে চলে আসো। তো আমি তো ওই চিন্তা করেই সব কিছু গুছিয়ে নিয়ে চলে গেছি যে আমি আর কখনো ব্যাক করবো না। কিন্তু বাড়িতে যাওয়ার পরে বলে যে মেয়ে মানুষের জীবন তো এরকম, একটু স্যাক্রিফাইস করতে হয়, একটু মেনে নিতে হয়, এগুলো তো থাকেই সংসারে, বয়স হলে ঠিক হয়ে যাবে, আরেকবার যেয়ে দেখো, যদি এরকম হয় তাহলে আর যাওয়ার দরকার নেই। বাট পায়ে ধরে পর্যন্ত আমার কান্না করেছি যে আমি যাব না ওখানে, আর আমি মানসিকভাবে শান্তি নেই। মানে আমার লাইফে আমি সুখ আর শান্তি বলে যে একটা জিনিস, ওইটা আমি কখনো পাইনি ছোটবেলা থেকেই এখন পর্যন্ত। এখন আমি একাকিত্বে ভুগি, এমন কোনো দিন নাই যে আমার কান্না ছাড়া দিন যায়, এরকম অবস্থা। তো ওই মারপিট করে বাসায় পাঠালো, তারপর বাসা থেকে আবার বলতেছে চলে যাও। হ্যাঁ, তখন আমার মনে হলো যে অ্যাকচুয়ালি বাসায় বললে আমার এটার সলিউশন কখনোই করবে না, কারণ আমাকে কিছু করতে হবে। তো তখন আমি ওই যে ব্যাপারটা বললাম যে আমার সাথে ঘুমাতো না, গেস্ট রুমে ঘুমাতো, টিভির সাউন্ডটা দিয়ে তার সাথে কথা বলতো। এটা জাস্ট আমি বাইরে থেকে কান দিয়ে শোনার পরে বুঝলাম এরকম। তো একটা মেয়ের সাথে অনেক রাতের কথা বললে তার একটা উত্তেজনা কাজ করে, দেন ওই মোমেন্টে ও আমার কাছে আসে, স্বাভাবিক অবস্থায় না। তো তখন 2-4 দিন আমি এটা দেখার পরে আমি আর ওটা মেনে নিব না। তো আমি বলতেছি যে যে এটা তোমাকে তুলে দিয়েছে তুমি তাকে দিয়ে এটা ক্লিন করাও, বাট আমি না। তো এটা নিয়ে আর কি 2 মাস প্রচুর ঝগড়াঝাটি ঝামেলা এগুলো চলছে। তারপরে আমাদের বেড আলাদা, মানে আলাদা আলাদা ঘুমাতাম, এরকম ব্যাপার ছিল। ইভেন আমার শ্বশুরও ছিল এরকম, মানে আমার শাশুড়ির সাথে ঝগড়া করে 1 বছর এক বেডে ঘুমাতো না। মানে এটা আমি কি বলবো, যে ওই ফ্যামিলিটা ছিল মানে একটু অন্যরকম, ডিফারেন্ট, মানে আমার দেখা চোখে যে অ্যাকচুয়ালি মানুষ এরকম করতে পারে যে ওয়াইফের সাথে ঝগড়া করে মানে একদম কথাবার্তা অফ, তার সাথে যোগাযোগ বন্ধ, বেড আলাদা, রুম আলাদা। এটা আমার শ্বশুরকে দেখেছি এই কাজগুলো করতো, ইভেন এও সেম। বাট সে বিয়ে করেছে, আমাদের 3 তলা বাড়ি ছিল, আমরা 3 তলায় থাকতাম, 2nd ফ্লোর ভাড়া দেওয়া ছিল, নিচতলা ভাড়া দেওয়া ছিল। তো 2nd ফ্লোরে একজন ভাড়া ছিল, ওই বাসায় আবার একটা মেয়ে আসতো, ওই ওনার ফুপি হয়, মানে ওনার ভাস্তি আসতো, ওর সাথে আবার কানেক্টেড, মানে আমার হাজব্যান্ড। ওকে। তো যখন যেটা নিয়ে আসতো, মানে আমার বাসায় আসতো না, ওর বাসা তো ছিল 2nd ফ্লোরে, আমার বাসা তো ছিল 3rd ফ্লোরে, ওই বাসায় চলে যেত, কিন্তু আমার বাসায় আসতো না জিনিসগুলা, কোনো খাবার হোক বা যে কোনো জিনিস হোক, এরকম ছিল। বাট আমার মেয়ে এতটাই বাবা বাবা করে, কিন্তু মেয়ের প্রতি ওই ইয়াটা নেই, যে আমার ছেলেদের মেয়েদের প্রতি আমার যেটা ফিল, যে পুরো পৃথিবী মিলে আমার সন্তান, যেটা আমার অবলম্বন, এরকম আমার যেটা ফিল সেটা ওদের মধ্যে কাজ করে না। ইভেন আমার মেয়ে হয়েছে বলে ওরা মানে এটা নিতে পারতেছে না যে বাসা সবার ছেলে, ওর কেন মেয়ে হয়েছে। ইভেন আমার শাশুড়ির কোলে পর্যন্ত নিত না। আমি ওকে রান্নাঘরে সাইডে ফ্লোরে এক সাইডে কিছু দিয়ে কাঁথা পেরে শুয়ে দেন আমি কাটাকাটি করে রান্না করতাম, মানে এরকম করেছি। টিউবওয়েল ছিল নিচতলায়, আমি এক কোলে আমার মেয়েকে নিয়ে আর এক কোলে কলসি করে হাতে করে আমি উপরে উঠেছি, মানে এরকম ছিল লাইফ। আর আমার শাশুড়ি একটা সময় সকালবেলা মানে ফজরের আজান দেওয়া থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত সারাটা দিন আমাকে বকতো। মানে একটা মানুষকে কত বলা যায়। তো আমার শ্বশুর বলতো যে তুমি ওকে বলো, বাট আমার শুনে এরকম লাগে, তাহলে তুমি ওকে বলতেছো ওর কিরকম লাগতেছে, তুমি এটা ফিল করতে পারো, তুমি তো একটু মেয়ে মানুষ। মানে তার খুব জেদ ছিল যে আমি এত বছর ধরে সংসার করছি, বাট আমার কাছে কিছু নাই, বাড়ির চাবি কাঠি সব কিছু, টাকা পয়সা আমার হাতে। মানে শ্বশুর আমাকে ট্রাস্ট করতো, সেই ক্ষেত্রে সে আমার কাছে এগুলো রাখতো। তো এটা নিয়ে ওনার কমপ্লেন ছিল, ইভেন আমাকে নিয়ে থানায়ও কমপ্লেন করেছে আমার শ্বশুরকে নিয়ে, যে আমার শ্বশুরের সাথে নাকি আমার অ্যাফেয়ার আছে। এটা মানে আস্তাগফিরুল্লাহ। তো সেই ক্ষেত্রে পুলিশও চলে আসছে বাসায়। সিরিয়াসলি? পুলিশে চলে আসছে। মানে তো ছেলের বউ শ্বশুর
হ্যাঁ প্রেম নিয়ে থানায় অভিযোগ কমপ্লেন করছে শাশুড়ি। করেছে। মানে এটা ওই জাস্ট যায়। নেওয়ার মতো না। এবং পুলিশ আসছে বাসায়। পুলিশ আসছে বাসায়। তারপর ও বাসা যেহেতু হাজি ফ্যামিলি ছিল, আমার লাইফ স্টাইলটা ছিল অন্যরকম। আমি সব সময় হচ্ছে লং জামা পরতাম, সব সময় মাথায় হিজাব করতাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম। তো নামাজ না পড়লে হাতে ভাত খেত না। তো সেই ক্ষেত্রে আমার ওইখানে থেকে আমি ওই রকম হয়ে গিয়েছিলাম। তো এখন পুলিশ বলতেছে যে আপনার চেম্বার তো আমাদের নিচে। তো যেহেতু আমার শ্বশুরও ডক্টর, আমার হাজবেন্ডও ডক্টর ছিল, দুজন একসাথেই বসতো। তো বলতেছে যে আপনার ইয়াকে ডাকেন, ছেলের বউকে ডাকেন। তো আমার শ্বশুর বলতেছে যে আমার ছেলে বউ কারোর সামনে আসে না। তো বলতেছে আরে বাবা ডাকেন না, আমরা তো কাজের জন্যই আসছি। তো একটা কাজের লোক সবসময় কাজ করতো 12 মাস বাসায়, তো ওকে দিয়ে পাঠাইছে। তো আমি আবার মানে হিজাব করে আসছি। আসার পরে মানে পুলিশটা দেখে আমাকে দেখে অবাক, যে ছোট্ট একটা মেয়ে, যে হচ্ছে ওনার মেয়ে, সেখানে আপনি কথাটা কি করে বলতে পারলেন? ইভেন ওখানে যে রোগীরা ছিল তারা বলতেছে যে আমাদের কোথাও যদি আঘাত লাগে সেটা যদি তাকে বের করে দেখাতে চাই, সে দেখতে চায় না, বলে শরীর দেখাতে হবে না, জাস্ট মুখে বলেন। মানে আমার শ্বশুর এটা বলে। আর তার এগেনস্টে আপনি এই কথাটা কি করে বলতে পারলেন? তো পুলিশ দেখে হতবাক যে এই বাচ্চা মেয়ের বিষয়ে আপনি কি করে কথাটা বলতে পারলেন। মাই গড। তো তখন বলতেছে যে আমার কাছে কিছু নাই, সব কিছু ওর কাছে। তাহলে কি করে এটা? তো এখন পুলিশ এটা বললো যে এটা হচ্ছে কেউ কাউকে দেয় না, এটা অর্জন করে নিতে হয়। ও যেটা করেছে সেটা আপনি করতে পারেননি, কারণ আমার শ্বশুরকে আমি টেক কেয়ার করতাম খুব। বাবার বয়সে একটা মানুষ, হ্যাঁ কেন করবো না? আমার আপনার তো বাবা বাবাই নেই, নেই। মানে সে হচ্ছে আমার বাবা। অবশ্যই। সে হচ্ছে তাহাজ্জুদ নামাজ পড়তে উঠতো, আমি দেন নামাজ পড়া শেষ করে ফজরের নামাজ পড়তো। আমি নামাজ পড়ার আগে ওনাকে আমি 2টা রুটি করে দিতাম, ওটা খেয়ে উনি ঘুমিয়ে যেত। আমি তারপরে নামাজ পড়ে আমি কিছুক্ষণ পরে আবার রান্না টান্না করতাম, উনি গরম পানিতে গোসল করতো, গরম পানি করে দিতাম। দেন খাবার দাবার শেষ করতো, তারপর উনি চেম্বারে চলে যেত। 11টার দিকে একটা নাস্তা করতো, ওটা আমি বানিয়ে ওই কাজের যে ছেলে ছিল ওর হাতে পাঠিয়ে দিতাম। এই যে একটা টাইমলি আমি একটা শিডিউল মেনটেন করছি, এটা তো উনি করেনি। আর আপনি তো বাপ পান নেই কোনোদিন আদর করার জন্য। না, আমি তো বাবা পাইনি। ওকে, এই সংসার থেকে বের হলেন কেমন করে? এই সংসার থেকে বের হয়েছে এই যে অ্যাকচুয়ালি সম্পত্তির ভাগ সবাইকে দেওয়া যায়, হাজবেন্ডের ভাগ কাউকে দেওয়া যায় না, এটা জাস্ট নেওয়ার মতো না। তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে এখানে পড়ে থেকে আমার লাইফটা আমার এভাবে যাবে না, কারণ আমার আহামরি অনেক কোনো বয়স হয়নি যে আমার ছেলে মেয়ে বড় হয়ে গেছে বা আমার একটা এজ হয়েছে আমি হচ্ছে কাটাই দিই। তখন আমার হচ্ছে একজনের সাথে যোগাযোগ হয়, বাট সে আমাকে আগে থেকে পছন্দ করতো। বাট তাকে আমি আমার বিষয়গুলো বলি যে এরকম এরকম, তো বলতেছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আমি তোমাকে আগে যেরকম মনে করতাম আনম্যারিড এখনও সেটাই মনে করি। মানে অ্যাকচুয়ালি আচ্ছা আপনিও পুরুষ মানুষ, বাট পুরুষ মানুষের যে কথাগুলা কি ধরনের হয় এটা জাস্ট ওর কাছ থেকে না দেখলে আমি এটা বুঝতাম না। মানে এমনভাবে আমাকে কথাগুলো বলেছে যে মনে হয় পৃথিবীর সব শান্তির সুখ আমি ওর কাছে পাবো। তো দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে দেখা যাইতেছে যে আমরা 12 ঘন্টা শুধু ফোনে কথা বলেছি। তো একদিন যদি কথা না বলতাম মাইন্ডটা মানে পাগলের মতো একটা ফিল দিত যে কি যেন একটা নাই এরকম একটা কাজ করতো। দেন তখন ও আমাকে বলতেছে যে আমি বললাম যে আমাকে নিয়ে যাও তাহলে। তো বলতেছে যে তোমাকে নিব, আমি তো এখন কিছু করি না, তো আমাকে কিছু টাকা দাও, তাহলে আমি করি, ইনভেস্ট করি, বিজনেস স্টার্ট করি, দেন তোমাকে নিয়ে আসি। তো আমি চিন্তা করেছি ও যেহেতু আমাকে নিয়েই সংসার করবে তাহলে আমাদের জন্যই তো এটা চিন্তা করছে। আমি যেহেতু তাকে মন থেকে ভালোবাসি সেই জায়গা থেকে আমি এটা ফিল করতে পারছি। তো আমি বললাম যে তাহলে তুমি আমার গয়না নিতে পারো, বাট আমার গয়না আছে। তো বলতেছে ওটা তো তোমার লাস্ট সম্বল। মানে সে তখন এটা বোঝাতে চেয়েছে যে ফার্স্ট টাইমে তুমি মানিটা দাও, দেন যদি পরে লাগে তাহলে ওটা কাজে লাগাবো। বাট তখন আমি এটা বুঝতে পারিনি। তখন আমি ওকে 4 লাখ টাকা সেন্ড করি। তো 4 লাখ টাকা নেওয়ার পরে 3 মাস পরে ও হচ্ছে আমাকে নেয়। মানে এখানে আমার ডিভোর্স হয়নি, আমি চলে গেছি ওখানে। যাওয়ার পরে আমি 2 দিন পরে ডিভোর্স লেটার হচ্ছে পাঠিয়ে দিই ওকে।
মানে আমি আবার আমার সেকেন্ড হাজবেন্ডের হচ্ছে ভাইয়ের বাসায় উঠেছি। ওর বাসা হচ্ছে রাজশাহীতে, ওরা ওখানে বাড়ি করেছে আর কি। তো সেই ক্ষেত্রে তাদেরও কোনো কমপ্লেন নাই যে তুমি একজন বিবাহিত মেয়েকে কেন বিয়ে করেছো, তার 4 বছরের একটা বাচ্চা আছে, কারণ তারাও দেখেছে টাকা, ওকে। আমার কাছে যেটা মনে হয়েছে। তো আমি এসে দেখি ব্যাংকে 2.5 লাখ টাকা পড়ে আছে। তো আমার তো প্রশ্ন জাগবেই যে আমি তো তোমাকে বিজনেস করার জন্য দিয়েছি, তো টাকাটা কি করেছো, এটা কি আমার কোশ্চেন আসবে না? তো এটা আমার বলাটা অপরাধ হয়ে গেছে। মানে আমি যেদিন ফার্স্ট দিন আসছি, সেকেন্ড দিন থেকে আমার সাথে ঝামেলা। মানে তুমি আজকে এসে ছাড়তে পারলাম না, তুমি কালকে থেকে টাকার হিসাব চাচ্ছ, টাকাটা তুমি আমাকে দিয়ে দিয়েছো, এটা তো আমি তোমাকে কৈফিয়ত দিব না। মানে ব্যাপারটা এরকম। তো তখন ওখানে আমরা ওর ভাইয়ের বাসা 2.5 মাস স্টে করি, বাট ওদের খাবার দাবার আমি খেতে পারতাম না। মানে আমি যেহেতু ওই ফ্যামিলি থেকে আসছি, এটা পারতাম না। তো ম্যাক্সিমাম সময় আমি বাইরে খেতাম। তো এটা থেকে বলতেছে যে তুমি আমাদেরকে মাসে 7,000 টাকা পে করো, এখানে থাকো। কিন্তু রাজশাহী শহরে হচ্ছে ওই 15 সালে মানে 2,500 টাকায় 2 রুমের বাসা পাওয়া যায়। সেখানে আমি 8,000 টাকাতে ওনার বাসায় কেন থাকবো, প্রশ্নই আসে না। ওখানে আমার কোনো স্বাধীনতা নেই। ও থাকবে, কারণ টাকাটা তো ওর যাচ্ছে না, টাকাটা তো আমার। তো আমি আবার স্ট্রেট কাট কথা বলতে পছন্দ করি। তা আমি বললাম যে ভাইয়া, আমি হচ্ছে 8,000 টাকা দিয়ে আপনার বাসায় খাবো না, আমি বাসা ভাড়া নিয়ে থাকবো। সেটা আমি যদি 3 বেলার কাছে 2 বেলা খেতে হয়, আমি সেটাও খাবো। তারপর আমার একটা স্বস্তি থাকবে যে আমি নিজের বাসায় আছি। অবশ্যই। তো তখন আমাকে কিছু বলেনি, ওকে ডেকে নিয়ে বলেছে কি যে তোমার বউ তো মুখের উপরে সব বলে দেয়। তো আমি ওনাকে উনি আমার বলতেছে যে তোমার টাকা আমার হচ্ছে বুদ্ধি, মানে বিজনেস করবে 50-50। তা আমি বললাম যে টাকার যে পুরনিটা আছে না, ওইটা যে কলজার কাছে। তো বুদ্ধি আর টাকা কখনো এক হয় না, কারণ সলিউশন রাস্তার লোকও দিতে পারে, সাজেশন রাস্তার লোকও দিতে পারে। একজন রিক্সা চালকের যদি উঠি আমি রিক্সায়, আমি যদি বলি মামা জ্বর আসছে, সে আমাকে বলবে মামা বাসায় যান নাপা খেয়ে নেন, সে কিন্তু আমাকে সাজেস্ট করছে। বাট ওটার সাথে এটা কখনোই কম্পেয়ার করা যাবে না। টাকার হিসাবটা অন্যরকম। টাকা ও যেহেতু ইনকাম করেনি, ও জানে না টাকার মর্মটা কি। তো আমি যেহেতু ইনকাম করি, আমি 2 টাকা খরচ করতে গেলে আমি হিসাব করি যে এখানে আমি এটা করছি, বা আমি মাস গেলে একটা অ্যামাউন্ট পাই। আমার আগে থেকেই হিসাব করা থাকে যে এটা আমি এখানে দেবো, এটা আমি এখানে দেবো, এখানে এটা দেওয়ার পরে যেটা থাকবে এটা দিয়ে আমি মাসটা চালিয়ে দেবো। এরকম আমার একটা হিসাব থাকে, বা আমার একটা ডায়েরি আছে, আমি লিখে রাখি কত টাকা আমি কোথায় ব্যয় করলাম। আমি মানে এরকম। কিন্তু ও সেরকম না। ও আমাকে কোনোদিন বলতে পারবে না আমাকে একটা জামা কিনে দিয়েছে, বাট আমাকে একটা স্নো কিনে দিয়েছে। আমি যদি বলতাম যে আমাকে একটা স্নো কিনে দাও, আমাকে বলতো কি আমি তো স্নোওয়ালা মেয়েকে বিয়ে করি নাই, স্নোওয়ালা মেয়ে বিয়ে করলে আমি তো কালো মেয়ে বিয়ে করতাম। মানে এই ধরনের কথা বলে এড়ায় যেত। আর মাঝে মধ্যে ঝগড়া লাগলে আমার সাথে কি করতো, বাসা ছেড়ে চলে যেত। কিন্তু আপনি একটা বেকার ছেলেকেই কেন বিয়ে করলেন? একটা ভালো, মানে অন্তত খাওয়া পড়া থাকা তো টেনশন ছিল না, সেখান থেকে আপনি এখানেই কেন চলে আসলেন? অ্যাকচুয়ালি ওই যে কথার মায়া, আমি ওইটা ভুলতে পারিনি। মানে ও যে কেয়ারিং এর যে কথাগুলো বলেছে, ভালোবাসার যে কথাগুলো বলেছে, ওই জিনিসগুলো আমি হচ্ছে জাস্ট এখনো আমার মাথার মধ্যে আছে, আমি ভুলতে পারিনি। ওকে। তারপরে আপনারা ব্যবসা শুরু করলেন? তারপরে ও হচ্ছে মেডিসিনের বিজনেস স্টার্ট করে। তখন আমাকে বলতেছে যে মেডিসিন বিজনেস যেহেতু স্টার্ট করেছি, আমার একটা বাইক লাগবে। তো আমি যেহেতু তোমাকে টাকা দিতে পেরেছি, আমি তোমাকে একটা বাইকও কিনে দিতে পারি। বাট আমি ঘুমায় আছি, আমাকে বলেনি, কার্ডটা নিয়ে যায়, টাকা তুলে নিয়েছে, নিয়ে বাইক কিনে নিয়ে আসছে। আমার এতটাই কষ্ট লাগছে যে অ্যাটলিস্ট আমাকে বলতে পারতাম, আমি নিজে উৎসাহ নিয়ে যে কিনে দিতাম। তো আমি যেহেতু তখন সাইলেন্ট মোডে ছিলাম, আমাকে বলতেছে যে তোমাকে ব্যাংকে এই টাকাটা তুলে দিব অ্যাকাউন্ট করে। বাট 6 মাসের মধ্যে ব্যাংকের বারান্দায়ও পাওয়া দেয়নি। তো আমার সাথে টুকিটাকি ঝগড়া লাগে, আমাকে রেখে চলে যায়। 1 মাস 1.5 মাস আসে না। কই থেকে? ভাইয়ের বাসায়, বোনের বাসায়। কিন্তু তাদেরকে যখন আমি নক করি, তারা বলে যে আমার বাসায় আসেনি। ওকে। তো তখন আমার সিচুয়েশনটা কি, আমার তো তখন টাকা নাই, আমি চলবো কি করে? তখন ওই যে আমার আম্মাকে ফোন দিতে হইতো, আম্মা টাকা দিত, কিন্তু আমাকে এই যে এতগুলা কথা শোনাতো, কথা শুনিয়ে আমাকে কান্না করাতো, কান্না করিয়ে দেন ওই টাকাটা দিত। তখন ওই খাবারটা আমার গলা দিয়ে নামতো না, যে কথা শুনে কারো খাবার সেটা আমি খাচ্ছি, মানে এরকম ছিল ব্যাপার।
বাবা মার সাথে আমার এরকম কোনো বন্ডিং নেই, আমার ভাই বোনের সাথে। জাস্ট অনেক দিন বোন তো কখনো ফোনই করে না, মাঝে মধ্যে মা ফোন দেয়, কেমন আছো, কি অবস্থা, এই তো। এই সংসারে বাচ্চা হয়েছে আপনার একটা? আমার একটা ছেলে। কতদিন পরে হয়েছে? এটা হয়েছে আমার এখানে আসার আবার 4 মাস পরে আমি কনসিভ করি। মানে 2 মাস পরে আমি একবার কনসিভ করেছিলাম, বাচ্চা সে চায় না, বলতেছে যে আমি বাচ্চা চাই না। তো সে আমাকে নিজে ডক্টরের কাছে নিয়ে গেছে, যাওয়ার পরে ডক্টরের কাছে চেক আপ করানোর পরে বলতেছে যে আমি বাচ্চা চাই না। পরে সে অনুযায়ী উনি মেডিসিন লিখে দিল, দেওয়ার পরে ওটা আমাদের অ্যাবর্শন করানো হলো। মানে ওইটার যে কি পেইন সেটা, মানে একজন নর্মাল ডেলিভারির যে পেইন তার থেকে 10 গুণ বেশি, মানে নেওয়ার মতো না। মানে আমি বসে থাকতে পারছি না, শুয়ে থাকতে পারছি না, দাঁড়ায় থাকতে পারছি না। মানে বিষয়টা এরকম, সারাটা রাত এইভাবে কেটে গেছে, তার কোনো অনুশোচনা নাই, সে ঘুমাইতেছে। মানে তারপরে আবার 1 মাস পরে আমি আবার কনসিভ করি। তখন কি করবে? তখন বলে যে আচ্ছা ঠিক আছে, এটা থাক তাহলে। এই জন্য আমার ছেলেটা। বাট আমার সাথে তখন কি সে ব্যবসা করতো? তখন মেডিসিনের ব্যবসা করতো। বাচ্চা হওয়ার পরে তাহলে ঝামেলাটা শুরু হলো কখন? ঝামেলাটা শুরু হয়েছে আমাদের ও একটা কাজ না সবসময় লং টাইম করতে পারে না। আচ্ছা। এটা হচ্ছে ওর একটা রোগ, সেটা হচ্ছে ADHD, যেটা আমরা সাধারণত বুঝি হচ্ছে অমনোযোগী অস্থিরতা, যেটা কাজ করে, কোনো কাজে মনোযোগ বসে না। তো ও এটা করতে পারে না, জবর নিয়েছে অনেক, সর্বোচ্চ হাইস্ট 6 মাস, এরপরে ছেড়ে দেয়। আচ্ছা। আর প্রচন্ড পরিমাণে অলস, মানে ঘুম থেকে ওঠে দুপুর 3টায়। তো সেই ক্ষেত্রে ও হচ্ছে ওটা ছেড়ে দিল, দিয়ে বলতেছে যে আমি ঢাকায় জব করব। তো ঢাকায় চলে আসলো আমাদেরকে রাজশাহীতে রেখে, বলতেছে যে আমি এত বাসা ভাড়া টানতে পারবো না, টিন সেট বাসা নাও। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা সামর্থ্য আমি সেখানেই থাকবো। তো আমাকে টিন সেট একটা বাসা নিয়ে দিল, নিয়ে ও ঢাকায় চলে আসলো। আসার পরে আমাদের 5 দিন পরে 500 টাকা দেয়, 2 দিন পরে হচ্ছে 1000 টাকা দেয়। আসলে এভাবে তো সংসার চলে না, কারণ বাচ্চা আছে আমার সাথে। তখন আমার মেয়েও আমার সাথে ছিল। মানে আমি যখন ওই বাসা থেকে চলে আসি তখন মেয়েটাকে রেখে আসছিলাম, বাট আমি মেয়েকে রেখে এসে আমি আর থাকতে পারছিলাম না। মানে আমার নারী ছিঁড়া ধন আমি রেখে এসছি, মানে কতটা ভালোবাসাটা এর কাছে আসছি, এটা যদি সে না বোঝে তাহলে তো, মানে এত বড় স্যাক্রিফাইস করাটা, এটা না বোঝাটা আমার কাছে মনে হয় যে মনুষ্যত্বর বোধের মধ্যে পড়ে না এটা। তো আমি যখন তাদের কাছে চাইলাম আমার মেয়েকে, দিবে না। তো আমি কোর্টে হচ্ছে কেস করি, করার পরে আমি 6 মাস পরে আমার মেয়েকে নিয়ে আসি। নিয়ে আসার পরে আমার সাথে আর কথা বলছে না, আমার মেয়েকে নিয়ে আসছি দেখে। তো তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে, কিন্তু আমার মেয়ের কোনো খরচ দিত না। আমার মেয়ের খরচ আমার মা প্রত্যেক মাসে ওর হচ্ছে স্কুলের বেতন, প্রাইভেটের বেতন, এগুলো কভার করতো। ওখান থেকে আম্মা আবার যে টাকা দিত ওইটা থেকে আবার আমারও কিছু কেনা হয়ে যেত। তো ওর একটা পয়সা আমাদের পিছনে খরচ করতে হয়নি, সব কিছু আমরা। তো তারপরে চিন্তা করলো যে আমি আর মেডিসিনের বিজনেস করব না, তুমি বাড়িতে চলে যাও। তো বাড়িতে যাবো, ওদের বাড়িতে তো ঘর নাই, আমি থাকবো কোথায়? তাই বললাম যে তাহলে একটা ঘর দাও। তো বলতেছে যে ঘর দেওয়ার মতো অ্যাবিলিটি আমার কাছে নাই। তো তখন আবার বলতেছে তোমার গয়না বিক্রি করে দাও, মানে টাকা তো শেষ, এবার আছে গয়না, এখন তুমি এটা বিক্রি করে দাও। তো আমি যেগুলো অ্যাজ ইউজুয়াল সবসময় ইউজ করি, যে লকেট, চেন, 4-5টা আংটি, এগুলো আমি যেগুলো ব্যবহার করি এগুলো আমার কাছ থেকে নিয়ে নিল, নিয়ে বিক্রি করে দিল। দেওয়ার পরে 1 লাখ টাকা হচ্ছে ব্যাংকে থেকেও তুলে দেওয়া হলো, সেটা দিয়ে আমাদের বাসায় ছোটোখাটো একটা ঘর দেওয়া হলো। দেওয়ার পরে আমাদেরকে ওখানে রেখে ও ঢাকায় চলে আসলো। আসার পরে আমরা ওখানে ছিলাম। আমি যখন ফোন দিয়ে বলতাম যে বাসায় চাউন নাই, ও আর 5 দিন ফোন ধরতো না। মানে আমি বাচ্চা নিয়ে কী খাবো, মানে এরকম একটা অবস্থা ছিল। তখন আম্মাকে ফোন দিতাম যে আম্মা এরকম অবস্থা, আম্মা তোমাকে অনেক কথা শোনাইতো। স্বাভাবিক, এটা স্বাভাবিক, যে আমি তোমাকে আগেই বলেছিলাম এরকম ছেলেকে বিয়ে করো না, যে তোমাকে খাওয়াতে পারবে না।